ঈশানকে বেশ কয়েকবার থামতে বলল, কিন্তু ঈশান না থামিয়ে গাড়ির স্পিড আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। জুথির আগে উল্টাপাল্টা কয়েকটা বকা দিয়ে নিল ঈশানকে। ঈশানের কোনো হেলদুল না দেখে হাতের বড় বড় নখ দিয়ে ঈশানকে আঘাত করতে লাগলো বুকে পিঠে। ঈশান বাধা দিল না, বরং পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে কল করলো রিফাতকে আর বলল তাড়াতাড়ি কাজে অফিসে আসতে। কাজে অফিসের কথা শুনে জুথি আরো রেগে গিয়ে ঈশানকে কামড়ে দিয়ে বলল, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসুন, নয়তো আমি চিৎকার করে লোকজন জড়ো করব। প্লিজ আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসুন, প্লিজ। ঈশান নিজের চোল শক্ত করেই বলল, আমার সাথে বিয়াদবি করার ফল কি হতে পারে তুমি আজকেই বুঝতে পারবা। জুথি ভয়ে সিটিয়ে যাচ্ছে, তার ভীষণ কান্না পাচ্ছে। সে তো জানতো ঈশান বিবাহিত না, তাহলে কি তাকে খুব বেশি রাগিয়ে দিয়েছে সে? জুথি ঈশানকে খুব করে অনুরোধ করে বলল, সরি, আর বেয়াদবি করব না আপনার সাথে। আমাকে যেতে দিন না প্লিজ। জীবনেও ভুল করে আপনার সামনে আসবো না কখনো, প্রমিস। ঈশান বাঁকা হেসে বিড়বিড় করে বলল, আমি জানি ম্যাডাম, আমি আপনাকে আজ যেতে দিলে আপনি হারিয়ে যাবেন। আমি তো এতটা বোকামি করতে পারি না বেবস। আদিল নিজের সমস্ত কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছে। এসে সোজা নিজের রুমে চলে গেল। ইরা কেবল শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। চুলগুলো এখনো পুরোটাই ভেজা। চুল গড়িয়ে পানি পড়ছে, টাওয়ালটা কোথায় যেন রেখেছে মনে পড়ছে না, তাই ভেজা চুলগুলোকে হাত খোপা করে বেঁধে রাখে। আয়নার সামনে গিয়ে মুখে হালকা করে ক্রিম লাগালো। আদিল হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। প্রবেশ করতেই চোখে পড়ল তার ছোট্ট বউটাকে। আদিল এগিয়ে গেল ইরার দিকে। ইরার কোমরকে নিজের কাছে টেনে আনবে। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে থেকে সবটা বুঝে ফেলে ইরা এক ঝটকায় দূরে সরে গেল। আদিল আর এগোলো না, বরং ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বিছানার উপরে রাখা একটা প্যাকেট ইরাকে দিয়ে বলল, এটা তোমার। ইরা বেশ অবাক হয়ে বলল, কি আছে এই প্যাকেটে? আছে হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমার, নাও। লাগবে না আমার কোনো কিছু। নিতে বলছি। লাগবে না বললাম না। আচ্ছা, তুমি কি জন্ম থেকেই ঘাটতারা? মানে? একটা কথা 100 বার কেন বলতে হয় তোমাকে? শান্ত মেয়ের মতো আমার সব কথা শুনতে পারো না? আমার লক্ষ্মী বউ হয়ে থাকতে পারো না? মনে হচ্ছে একটু বেশি বেশি আশা করে ফেলছেন। চিন্তা ভাবনা পরিবর্তন করেন শিকদার সাহেব। এমনটা চিন্তা ভাবনা করলে বড্ড বেশি লস হয়ে যাবে আপনার। আমাকে রাগিয়ে দিস না জান বাচ্চা, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ওহ, তাই নাকি? তাহলে আপনি একটু রেগে যান, আমিও একটু দেখি আপনি কি এমন খারাপ করতে পারেন আমার সাথে। ভয় লাগে না আমাকে একটু? আমার বাড়িতে আমার বেডরুমে দাঁড়িয়ে আমাকে থ্রেট। না, একটুও ভয় করে না, বিন্দু পরিমাণও না। বোকা ভেবে বিয়ে করেছিলাম এই মেয়েকে। হোমা, এখন দেখি এটা শয়তানের নানি। তোমার ভয় পাওয়া লাগবে না, এটা নাও। আদিল জোর করে ইরার হাতে প্যাকেটটা দিয়ে বলল। আমি এর সাথে আমেরিকা চলে যাচ্ছি, ফিরবো 3 দিন পর। ইরা বেশ উৎফুল্ল নিয়ে বলল। সত্যি আমেরিকা চলে যাবেন 3 দিনের জন্য? আদিল গম্ভীর গলায় বলল। হ্যাঁ, তোমার তো খুশি হওয়ার কথা। কে বলেছে আমি খুশি হইনি? আমি অনেক বেশি খুশি হয়েছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। শালি, তুই জাহান্নামী। বলো মা কবুল। না না, আমি এই বিয়েটা করতে পারবো না। প্লিজ আমাকে যেতে দিন। আমি আর বেয়াদবি করব না আপনার সাথে। কান্নারত জুথি ভয়ে টুকরে কান্না করতে করতে ঈশানকে খুব আকুতি মিনতি করে বলল। ঈশান রাগী গম্ভীর গলায় বলল। তোমার ড্রামা দেখার জন্য আমি এখানে আসিনি। তাড়াতাড়ি কবুল বলো আর আমার সাথে চলো। টাইম ওয়েস্ট করো না আমার। ঈশানের কথায় জুথি আরো প্রচন্ড রেগে ঈশানের গাল বরাবর একটা থাপ্পড় মারল আর রাগে কটমট করতে করতে বলল। লাফাঙ্গার লোক, আমাকে এখানে নিয়ে এলি কেন শুনি? আমার বাবা জানতে পারলে না তোকে জানে মেরে দিবে। জানের মায়া থাকলে আমাকে যেতে দে। কাজে অফিসে থাকা 4জন লোকের সামনে চড়টা মারায় ঈশান বেশ অপমান বোধ করলো। ঈশান রাগে জুথির দিকে এগিয়ে যেতে পেছন থেকে রিফাত ডেকে বলল। ভাই আপনি শান্ত হন, বিয়েটা তো স্বাভাবিক মতন হচ্ছে না, কিছুটা জোরপূর্বক ভাবি রাগ করাটাই স্বাভাবিক। শান্ত হন ভাই। রিফাতের কথায় ঈশানের ভয়ঙ্কর রাগ কিছুটা হলেও আপাতত কমেছে। এর মধ্যে কাজী বলে উঠল। আপনারা যান এখান থেকে, আমি জোর জবরদস্তি করে কারোর বিয়ে করাতে পারবো না।
ঈশানের শান্ত মস্তিষ্কটা মুহূর্তে রেগে গিয়ে দ্বিগুণ রাগান্বিত হয়ে কাজের পাঞ্জাবির কলার চেপে ধরে হিসিয়ে বলল, কুয়ার বাচ্চা, তোর কাজ বিয়ে পড়ানো, তুই বিয়ে পড়াবি। তুই কেন, কে জোর করে বিয়ে করছে বা কে ইচ্ছাকৃতভাবে বিয়ে করছে এটা দেখবি। ঈশান হাত উঠিয়ে ফেলেছে। কাজীকে একটা পাঁচ মারবে বলে নাক বরাবর একটা পাঁচ মারতে পারলে হয়তো মনটা ফ্রেশ লাগতো। রিফাত পকেট থেকে 20,000 টাকার একটা বান্ডিল টেবিলের ওপর রেখে কাজীকে উদ্দেশ্য করে বলল, এতে হবে নাকি আরো লাগবে? কাজী এই মুহূর্তে ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে টাকায় হাত বুলিয়ে দেখলো, বাহ, অনেকগুলো টাকা মনে হচ্ছে। আজকে পুরো মাসের থেকেও বেশি ইনকাম হলো। কাজী খুশিতে গদগদ হয়ে ঈশানকে বলল, বাবা বসো, বিয়েটা তাড়াতাড়ি করে পড়িয়ে দেই, শুভ কাজে দেরি করতে নেই। কাজী যুথিকে বলল। বলো মা কবুল। যুথি চুপ করে বসে বসে কান্না করছে। কাজী বেশ কয়েকবার যুথিকে বলল কবুল বলার জন্য, কিন্তু যুথি বলল না। ঈশান সোজা দাঁড়িয়ে রিফাতকে উদ্দেশ্য করেই বলল, এই মেয়ের বাড়ি কোথায় আছে? লোকেশন বের করে ইমিডিয়েটলি বাড়িতে আগুন লাগানোর ব্যবস্থা কর। সবাই মরে যাক, তারপর আমি ওকে বিয়ে করব। যা কুইক। ওকে ভাই। রিফাত বলেই কাজী অফিস থেকে বের হতে গেলে তার আগে যদি একবার দুবার নয় পুরো 20 বারের বেশি কবুল বলে ফেলেছে। কাজী আলহামদুলিল্লাহ বলে শুভ কাজটা শেষ করলেন। রিফাত দৌড়ে পাশের দোকান থেকে মিষ্টি এনে সবাইকে দিল। ঈশান মুচকি মুচকি হেসে আদুরে গলায় যুথিকে বলল, নতুন জীবনের শুভেচ্ছা বেবস। মিসেস ঈশান হয়ে সারা জীবন আমার পাশে থাকার জন্য প্রস্তুতি নাও। বিয়ের কাজ শেষ করে সবাই যখন বের হতে যাবে তার আগে কাজী রিফাতকে ডেকে বললেন, আচ্ছা বাবা, আবার ও যদি এরকম বড় লোক বিয়ে পড়াতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার এখানে নিয়ে আসবা। অবশ্যই নিয়ে আসবো, কেন না। রিফাত এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো বের করে কাজীর হাতে 2,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, 100 টাকা বেশি দিলাম। এখন সময় স্বল্পতার কারণে ভাঙ্গা করে নিয়ে যেতে পারছি না, তবে আমি যে কোনো দিন আসতে পারি, অবশ্যই ভাঙ্গা করে রাখবেন। কাজীর মুখটা ফ্যাকাশে করেই বলল। কি হলো এটা? রিফাত বাঁকা হেসে বলল, আপনি একটি অনুবাদ হয়তো পড়েননি, আমি বলছি আপনি শুনুন। লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ করা ভালো নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ও মা, আপনার তো দেখি স্বাস্থ্যই নেই। আচ্ছা রাতভরি তোমাকে এত কষ্ট করে অফিসে আসতে বলতো আমাকে, তুমি এত কাজ করলে তোমার সৌন্দর্য তো রোদে পুড়ে নষ্ট হয়ে যাবে, তখন তোমাকে বিয়ে করবে কে? আয়রা প্রিয়াসের কথায় অদ্ভুত ভঙ্গিতে হাসলো আর বলল, আবার কেন এসেছেন আপনি? আমি মমের সাথে বাসায় চলে যেতে পারতাম। প্রিয়াস গম্ভীর গলায় বলল। আমি কি তাহলে আপনাকে বিরক্ত করলাম রাতভরি? আয়রা শান্ত গলায় বলল, আরে এমন কিছু নয়, আপনি আমাকে একদমই বিরক্ত করছেন না। আপনার কষ্ট হবে বলে আমি নিষেধ করেছি আপনাকে। না মিস রাতভরি, আমায় কেন কষ্ট হয় না, আমার বেশ ভালোই লাগে। ইরা সোফায় বসে বসে এই গেমস খেলছে। আদিলের দেয়া প্যাকেটের ভেতরে দামি একটা আইফোন ছিল। আদিল দেশের বাইরে চলে গেলে তো ইরার সাথে যোগাযোগ করতে পারবে না ফোন ছাড়া। ইরার তো এই বাড়িতে কোনো পার্সোনাল ফোন নেই। সেসব দিক চিন্তা করে ইরাকে নতুন একটা ফোন কিনে দেয়া হয়েছে। আদিল আমেরিকা চলে যাবে, তাই নিজের জামা কাপড় লাগেজে তুলছে। আদিলের মাথায় দুষ্টু বুদ্ধি এসে উদয় হলো, তাই ইরাকে উদ্দেশ্য করে আদিল বলল, জান বাচ্চা, দেখো তো আমার ওয়ার্ড্রোবের ভেতরে কালো রঙের একটা জামা আছে, নিয়ে এসো। আদিলের এমন শান্তভাবে কথা বলা দেখে ইরা চুপচাপ এগিয়ে গেল ওয়ার্ড্রপের দিকে। ওয়ার্ড্রপ খুলে দেখে সব জামা কাপড় সুন্দরভাবে গোছানো, যেখানে কালো রঙের শার্টের সংখ্যা অনেক বেশি। তবে যে টি শার্টের সংখ্যা কম এমন নয়, টি শার্টগুলোও কালো। ইরা বুঝতে পারছে না আদিল কেন কালো রঙের এই জামার কথা বলছে। ইরা আদিলকে বলল, এখনো তো অনেকগুলো শার্ট আর টি শার্ট আছে, কোনটা নিয়ে আসবো? আদিল দুষ্টু হাসি হেসে বলল, ছোট মিয়া কাকে বলেছে ইরা বুঝতে পারেনি, তাই ড্রয়ার খুলে হাত লাগাতেই দেখে। ছি বাজে লোক, ছি ছি, কি বাজে নোংরা আপনি, ছি কি বাজে নোংরা আপনি, যান যান দূরে যান। আদিল দুষ্টু হাসি হেসে বলল, অশুভ লোক, বেহায়া লোক, বাজে লোক, জীবনেও ভালো হবে না, তাই না? না, আমি ভালো হব না। পৃথিবীতে ভালো মানুষের দাম নেই। তার মানে আপনি বোঝাতে চাইছেন আপনি খারাপ? ইয়েস, আই অ্যাম ব্যাড বয়। ভালো মানুষের এত কম হলে হয়তো খারাপ মানুষের দাম একটু বেশি। তাহলে চলেন
আপনাকে বরং বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসি। এটা কোনো কথা বউ? সামান্য করে টাকার জন্য জামাইকে বিক্রি করে দিবা? শালি, তুমি বিশ্বজাহান্নামী। হ্যাঁ, আপনার মতো স্বামীকে পেয়ে তো আমি জান্নাতে যাওয়ার আশাটা করতে পারি না, তাই না? কেন পারো না? আমি কি খুবই খারাপ? এই যে কথায় কথায় আমাকে জাহান্নামী বলেন। তাছাড়া আপনাকে আমি কখনো পশ্চিম দিকে ঘুরে একটা আছাড় পড়তেও দেখি না। নামাজ তো দূরেই থাক। তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করলা? না তো, ইনসাল্ট কিভাবে করে আমি তো জানিই না। আমি তো শুধু অপমান করতে জানি, আর আপনি তো ওইটারই যোগ্য। তবে রে, আদিলের কথা শেষ করে ইরার দিকে তেড়ে গেল। তখনই রুমের ভেতর প্রবেশ করলো আদিব। যেন হাসি থামছেই না। আদিল এবং ইরা উদ্দেশ্য করে বলল, সরি ভাই অ্যান্ড ড্যাড, রুমে নক না করে আসার জন্য। নক করে আসলে হয়তো তোমাদের ঝগড়াটা মিস হয়ে যেত। বাই দ্য ওয়ে, তোমরা বেশি করে ঝগড়া করো, আমি বরং বসে বসে দেখি। ইরা আদিবকে উদ্দেশ্য করেই বলল। তেমন কিছু না ভাইয়া। আদিব কিছুটা রেগে আর কিছুটা হেসে আদিলকে বলল, ভাই, তুমি না লাভ ম্যারেজ করেছো? তাহলে ভাবির পেছনে এত লাগো কেন? 10টা না 5টা না, একটা মাত্র কিউটের ডিব্বা আমাদের ভাবি। যাও ভাইয়া, ভাবির থেকে দূরে যাও, তোমাকে ভাবির পাশে একদম মানায় না। যাও একবার গিয়ে আয়নায় দেখে আসো। আদিবের কথায় যেন বেশ অপমানিত বোধ করলো আদিল। তবে ইরার বেশ ভালো লাগলো। আদিব তো ঠিকই বলেছে, তবে একটি কথা ভুল বলেছে। তাদের তো লাভ ম্যারেজ নয়। তাই ইরা আদিবকে বলল, ভাইয়া, আপনি হয়তো জানেন না, আমাদের লাভ ম্যারেজ নয়। আপনার ভাই আমায় কিডন্যাপ করে বিয়ে করেছে। ইরার কথা শুনে আদিব বেশ অবাক হওয়ার মতন নাটক করে বলল, কি বলছেন ভাবি? আপনাদের কি তাহলে কিডন্যাপ ম্যারেজ ভাবে? হ্যাঁ। ভাই, মম পাঠিয়ে দিল, বের হওয়ার টাইম হয়ে গেছে তো তাই। এর মধ্যে আদিল রাগে ফুসফুস করতে লাগলো। রাগের গতিবেগ প্রচন্ড। আদিব কোনো মতে বুঝতে পেরে আদিলকে বলল। আদিব বলেই এক দৌড়ে ছুটে রুম থেকে পালিয়ে গেল। আদিব প্রপারভাবে রেডি হয়ে নিল। আয়নার সামনে গিয়ে নিজের চুল সোজা সাপটা করে নিল। ইরা একপাশে দাঁড়িয়ে দেখছে সবটাই। আদিল এগিয়ে গেল ইরার দিকে। ইরাকে বেশ শান্তভাবে বোঝাতে লাগলো, আমার ছোট্ট একটা জান বাচ্চা, আমি 3 দিন পর ঠিক চলে আসব। আমার জন্য একদম মন খারাপ করবা না। বাড়ির বাইরে যাওয়া তোমার জন্য সম্পূর্ণভাবে নিষেধ। আর আমি কল করার সাথে সাথে ধরবা, 1 সেকেন্ডও যেন লেট না হয়। এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা, তুমি চাইলে এই মুহূর্তে আমি তোমাকে কয়েকটা চুমু দিয়ে যেতে পারি। আমি কিন্তু একদমই কিপটে নই তোমার মতো। তাহলে তুমি আমাকে মিস কম করবা, বুঝছো? আসো, এদিকে আসো। বেশি না, ডজন খানেক চুমু দিয়েই চলে যাব। ইরা বাঁকা হেসে দাঁতে দাঁত পিষে বলল, আমার এতটাও বাজে দিন আসেনি শিকদার সাহেব যে আপনার মতো ইডিয়েটকে মিস করব। মানুষ বলে না, পাগলের সুখ মনে মনে। আপনারও ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে। শুভ কাজে দেরি করিয়ে দিলা। থাক থাক, হার জড়িয়ে ধরতে হবে না। আদিল আর কথা বাড়ালো না। সানগ্লাসটা চোখে দিয়ে বের হয়ে গেল। অহনা শিকদার, আদিব সহ পরিবারের সবাই অপেক্ষা করছে আদিলের জন্য। আদিল নামছে দোতলা থেকে। তার বেশ কিছুটা পেছনে ইরা। বাইরে রিফাত গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সবাই এক এক করে গাড়িতে উঠল। রিফাত গাড়ি স্টারিং দিল। এখন সোজা এয়ারপোর্টে চলে যাবে। কলি ইরার দিকে এগিয়ে গিয়ে বলল, জানো ভাবি, আজ আমাদের কলেজে একটা নবীনবরণ অনুষ্ঠান আছে। আমি সেখানে নাচ করব। তোমাকে কিন্তু আমার সাথে নিয়ে যাব। ইরা হ্যাঁ বা না কিছুই বলে না। কলি ইরাকে টেনে নিজের রুমে নিয়ে যায়। নাচের রিহার্সেল করবে বলে কলি বক্সে গান বাজালো আর নাচতে শুরু করলো। নাচের মধ্যে ইরাকে জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে ভাবি? অসাধারণ। ইরা বক্সের গানটা বন্ধ করে নিজের পছন্দ মতন একটা গান জুড়ালো আর উড়াধুরা নাচতে শুরু করলো। 3 দিন খুব শান্তিতে কাটবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। গানের লাইন, ঈশান জুথিকে নিয়ে ঠিক জুথির বাড়ির সামনে নামিয়ে দিতে চাইলে জুথি জানায় সে বাসায় যাবে না। ঈশান জুথি শান্তভাবে জিজ্ঞাসা করলো, বাসায় যাবে না তাহলে কোথায় যাবে? ঈশান জুথিকে শান্তভাবে জিজ্ঞাসা করে, আপনার সাথে আপনার বাসায় যাব। মানে? হ্যাঁ, এখন আমার বিয়ে হয়ে গেছে। আপনি আমার স্বামী। আমি আপনার বাড়িতেই আপনার সাথেই থাকবো। ওমা, একাকে দেখিয়ে আবেগ ছেড়ে বিবেকে আসো। এতক্ষণ তো বিয়ে করতেই চাইছিলে না, আর এখন স্বামীকে ছাড়া থাকতে পারছো না। এই অদ্ভুত এই মেয়েগুলা।
বিয়ে করতে চাইনি তো করে ফেলেছি। আমার কোচিংয়ের টাইম আরও 5 ঘন্টার আগে ওভার হয়ে গেছে। এখন বাড়িতে গেলে অনেক প্রবলেম হবে আমার। তাছাড়া আমি তো আমার স্বামীর বাড়িতেই যাচ্ছি, তাই না? বেবস, আপনি আপনার স্বামীর বাড়িতেই যাবেন, তবে যে একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার যে আরেকটা বউ আছে না, সে যদি দেখে আমি আরেকটা বিয়ে করে নিয়ে এসেছি, তাহলে তো আমাদের দুইজনকেই ঝাড়ু পিটনি দিবে। এখনই ভয়াবহ যুদ্ধের জন্য আপনি প্রস্তুত? জুথি বেশ ভয়ে ভয়ে বলল। হুম। ঈশান গাড়ি ঘুরালো। এখন তারা চলে যাবে নিজের বাড়িতে। সেখানে যে কি অপেক্ষা করছে আল্লাহ ভালো জানে। পরের দিন সকালবেলা আশফাক শিকদার খাবার টেবিলে খাবার খাচ্ছেন। ইরা এবং মাইমুনা শিকদার মিলে সকলের খাবার সামনে নিয়ে এগিয়ে দিল। কলি বারবার ইশারা করছে ইরাকে আজকে যেন সেও নবীনবরণ অনুষ্ঠানে কলির সাথে যায়। ইরা বেশ ভয় পাচ্ছে, কিভাবে বলবে সে যদি মুখের ওপর না করে দেয়। তাছাড়া কালকে তো শিকদার সাহেবও বলে গেলেন আমি যেন 3 দিন বাড়ির বাইরে না যাই। হয়তো আব্বুকেও বলে গেছে। ইরা দ্বিধার মধ্যে পড়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে কলিবুকে সাহস নিয়ে আশরাফ শিকদারকে বলল, বড় আব্বু, আজকে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। আমি কিন্তু ভাবিকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তুমি কিন্তু নিষেধ করবে না বড় আব্বু? ছোট্ট মেয়ের এমনভাবে আবদার কি কোনো বাবা ফেলতে পারে? আশরাফ শিকদার নিজেও একজন নরম মনের মানুষ। তিনি এই মুহূর্তে জন্য ভুলেই গেছেন ইরার বাইরে যাওয়ার নিষেধ। আশরাফ শিকদার ইরাকে জিজ্ঞাসা করলেন, তুমি যেতে চাও আম্মু? ইরা কিছু বলল না, মাথা নত করে রেখেছে। হয়তো এর মানে ইরা যেতে চাইছে কিন্তু বলতে পারছে না। তাই আশফাক শিকদার বললেন, আমার ছোট্ট আম্মু, তোমার ভাবিকে সাথে নিয়ে যেতে পারো, তবে একটি শর্ত আছে, মানতে হবে কিন্তু। হ্যাঁ বড় আব্বু, বলো। আমি সব শর্তে রাজি আছি। তোমাদেরকে প্রিয়াস ভাইয়া কলেজে নামিয়ে দিয়ে আসবে। আবার যখন শেষ হয়ে যাবে অনুষ্ঠান, তখন গিয়ে নিয়ে আসবে। রাজি কিনা বলো? হ্যাঁ আব্বু, আমি রাজি। থ্যাংক ইউ বড় আব্বু। কথা শেষ করে কলি ইরাকে নিয়ে রুমে চলে আসলো। সবাই শাড়ি পরে যাবে, এখন রেডি না হলে অনেক দেরি হয়ে যাবে। তাই কলি একটা নীল রঙের শাড়ি বের করে নিল পরবে বলে। কলি শাড়ি পরে রেডি হতে হতে ইরা গিয়ে একটা দামি 3 পিস পরে নিল। তারপর কলির রুমে এলো ইরা। 3 পিসটা পরে খুব বেশি আনইজি লাগছে, তাই ইরা কলিকে বলল, আমার তো এই বাসায় তেমন কোনো বোরকা নেই, যদি তোমার বোরকাটা আমার আজকে জন্য দিতে। ইরার এমন সংকোচ বোধ দেখে কলি এগিয়ে গিয়ে বলল, ভাবি, তুমি এত আনইজি ফিল করছো কেন? আমি বোরকা নিয়ে আসছি। বলে কলি নিজের কাবার থেকে একটা কালো রঙের বোরখা ইরার হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাবি, আমি কিছুদিন আগে আম্মুর সঙ্গে গিয়ে এই বোরকাটা কিনে নিয়ে এসেছিলাম। তুমি নির্দ্বিধায় পরতে পারো। আর হ্যাঁ, ভুল করেও আমাকে ফেরত দেওয়ার চেষ্টাও করবে না। এটা আমার পক্ষ থেকে তোমাকে বিয়ের গিফট। ইরা কলিকে ধন্যবাদ দিয়ে বোরখাটা কলির রুমে পরল। বোরখাটা পরে একদম শেহজাদিদের মতোই লাগছে। আপাতত চোখ ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওয়াও ভাবি, তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। প্রিয়াস কালকের মতন আজকেও ড্রাইভারকে এক্সট্রা টাকা ধরিয়ে দিয়ে বলেছে আরেকটা নতুন নাটক করে যেন চলে যায়। আয়রাকে গতকালের মতন আজকেও নামিয়ে দিয়ে আসবে। গতকালের মতন ড্রাইভার সত্যি সত্যি নাটক করে চলে গেল। আয়রাও আর কোনো উপায় না পেয়ে প্রিয়াসকে নিয়ে অফিসে চলে গেল। রিফাত কোম্পানির কিছু কাগজপত্র নিয়ে এসেছে। আজকে আদিল এবং অহনা শিকদার না থাকায় পেপারে সিগনেচারটা আশরাফ শিকদারকে দিয়ে করানো হবে। রিফাত বাসার ভেতর অতি দ্রুত প্রবেশ করতেই এক ধাক্কা লাগে কলির সাথে। সেও তাড়াতাড়ি করে নিচে নামছিল। শাড়ির আঁচল ঠিক করতে করতে হুটহাট ধাক্কা খাওয়ায় তাল সামলাতে না পেরে ফ্লোরে ধপাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে উঠল, ও মাগো বলে। রিফাত হাতের ফাইলগুলো রেখে কলিকে টেনে তুলতে চাইলে কলি এক ধমকে দূরে সরিয়ে দেয়। রাগে কটমট করতে করতে বলে, চোখের মাথা খেয়ে নিয়েছেন নাকি? চোখে দেখতে পান না? রিফাত শান্ত গলায় বলল, না তো ম্যাম, আমি তো দিন কানা, আপনি হয়তো জানেন না। আমি দিনে ঠিক মতন চোখে দেখতে পাই না। বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। রিফাতের এমন নমনীয় কথায় কলি খুব করে বিশ্বাস হলো রিফাতের কথা। আহারে বেচারা,
এত সুন্দর স্মার্ট দেখতে, শেষে কিনা দিন কানা। মায়া হচ্ছে এই দিন কানার জন্য। তাই কলি কিছুটা এগিয়ে গিয়ে রিফাতের কাগজগুলোকে হাতে তুলে দিয়ে বলল, সরি, আমি তো বুঝতে পারিনি যে আপনি দিনকানা। ইটস ওকে ম্যাম, আপনাকে সরি বলতে হবে না। মেয়েরা নাকি সরি বলে না। এই মেয়ে যে হুট করে সরি বলল, এটা কি মেয়ে নাকি অন্য কিছু চিন্তার বিষয়? বলে কলি বাইরের দিকে চলে গেল আর রিফাত কাগজগুলো নিয়ে এগিয়ে গেল আশরাফ শিকদারের দিকে। কলির ঠিক 2 মিনিট পর ইরাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।